তোমাদের সবাইকে স্বাগতম আজকে যুক্তিবিদ্যা ক্লাসটি দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য, সাথে সাথে একাদশ শ্রেণী শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং নিয়মিত পাঠদান কর্মসূচি শিক্ষা কার্যক্রম তোমরা চালিয়ে যাচ্ছ। আমরা গত ক্লাসে কি পড়িয়েছি নিশ্চয় তোমাদের মনে আছে। সহানুমানের সংস্থান বা আকার এবং গৌরবমুক্তি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা সংস্থান, আকার, মুক্তি এই বিষয়টি শেষ করবো আশা করি। আর গত ক্লাসে আমরা প্রথম সংস্থানের রূপ বা মুক্তি নিয়ে আলোচনা করেছিলাম। সেক্ষেত্রে প্রথম সংস্থান আমরা চারটি রূপ বা মুক্তিকে বৈধ বলে গ্রহণ করতে পেরেছি। তোমরা যদি বোর্ডের দিকে তাকাও খেয়াল করবে যে এখানে 8টি রূপ বা মূর্তি দেখা যাচ্ছে। 4টি নিরপেক্ষ যুক্তি বাক্যকে আমরা বলেছিলাম যদি প্রত্যেকটিকে আস্ত বাক্য হিসেবে ধরে নেই তাহলে 16টি রূপ বা মূর্তি গঠন হয়। 16টি রূপ বা মূর্তি গঠনের পরে সহানুমানের যে বিশেষ নিয়মাবলীগুলো ছিল 11টি নিয়মাবলী, এর মধ্যে থেকে যে সহানুমানের সিদ্ধান্ত গঠন হবে না, অবৈধ মুক্তি হবে, অবৈধ হবে, সেক্ষেত্রগুলো সেই নিয়মাবলীদের প্রয়োগ করে আমরা 8টি মুক্তিকে অবৈধ বলে প্রমাণ করতে পেরেছি। পরবর্তীতে বাকি থাকে আর 8টি মুক্তি। এই 8টি মুক্তিকে আমরা আবার যাচাই বাছাই করতেছি। সহানুমানের যে বাকি নিয়মাবলীগুলো আছে সিদ্ধান্ত গঠনের জন্য নিয়মাবলী এবং যুক্তি বৈধ হওয়ার জন্য, সহানুমান বৈধ হওয়ার জন্য যে নিয়মাবলী, সেই নিয়মাবলীগুলো প্রয়োগ করে আমরা 8টির মধ্য থেকে দেখব কতটি রূপ বা মুক্তি বৈধ হয়। আজকে আমরা সে বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আমি তোমাদের সাথে আছি। যে পরিচয় দিয়ে একটা পরিচয় মোহাম্মদ মিনসুর মজুমদার, প্রভাষক, দর্শন বিভাগ, তিনি সরকারি কলেজ শ্রেণী। আসলে এই অধ্যায়টি একটু বড় অধ্যায়, কিন্তু এখানে অনেকগুলো বিষয় আছে যা তোমরা এড়িয়ে যাও। পরীক্ষাতে এই বিষয়গুলো থেকে প্রশ্ন হয়, এমসিকিউতে হয়, আবার সৃজনশীল হচ্ছে খুব বেশি, কিন্তু তোমরা এখান থেকে কোনো আনসার করতে পারো না, ভুল আনসার করো। অবশ্য বিষয়টা কিন্তু খুবই সহজ, কিন্তু যদি মনোযোগ দাও এখান থেকে সবচেয়ে বেশি নাম্বার উঠানো সহজ। দেখো, প্রথম সংস্থান থেকে আমরা বোধমূর্তি পেয়েছিলাম। আমরা বলেছিলাম যে 16টি থেকে 8টি মুক্তি রয়ে গেছে সহানুমানের নিয়মাবলী প্রয়োগ করার পরে, এবং এই 8টা মুক্তি কিন্তু 8টি বৈধ না। সংস্থান অনুযায়ী 8টির মধ্যে থেকে আরো অবৈধ আছে। কেন? যে নিয়মাবলীগুলো আছে, নিয়মাবলীগুলো প্রয়োগ যদি করি তাহলে অবৈধ অনেকগুলোর মধ্যে চলে আসে। সেক্ষেত্রে আমরা প্রথম সংস্থান থেকে 8টির মধ্যে 4টি বোধমূর্তি পেয়েছি। কি কি পেয়েছিলাম? থেকে পেয়েছিলাম এটা বোধমূর্তি থেকে, তারপরে এটার নাম হচ্ছে বাবা। এটা জিনিস খেয়াল করতে পারো, তুমি প্রশ্ন করতে পারো যে এখানে হচ্ছে অর্থাৎ আশ্রবাক্য দুটি হচ্ছে সার্বিক যুক্তিবাক্য, সত্য যুক্তিবাক্য আবার পরবর্তী যে এটা কি? এটা হচ্ছে সিদ্ধান্ত। সহানুমানে আমরা জানি 3টি যুক্তিবাক্য থাকে, 2টি আশ্রবাক্য, 1টি সিদ্ধান্ত। এখন 2টি আশ্রবাক্য পরবর্তীতে আবার বসালাম কি করে? প্রশ্ন হতে পারে। সেই ক্ষেত্রে তোমাদের নিয়ম হচ্ছে এই 4টি। আমার আশ্রবাক্য কি হলে সিদ্ধান্ত কি হবে? এক্ষেত্রে নিয়মের 4টি। দেখো, এখানে আমরা বসিয়েছি আশ্রবাক্য 2টি, সিদ্ধান্ত পর বসালাম তাহলে এটা কিভাবে বসালাম? এখানে দেখো, সিদ্ধান্ত গঠনের জন্য যে নিয়মাবলী, এখানে একটা নিয়ম আছে, 2টি আশ্রবাক্য সার্বিক হলে সিদ্ধান্ত সার্বিক হবে। কেমন? এটা পেয়ে গেলাম। তাহলে দেখো, আমরা পেলাম আপনার নাম হচ্ছে বাবা,
বৈধমূর্তি। যেমন দ্বিতীয়ত ইয়ে থেকে আমরা বৈধমূর্তি পেয়েছি, ইয়ে থেকে সিদ্ধান্ত পেলাম হচ্ছে কি আশ্রবাক্য, একটি হচ্ছে কি যুক্তিবাক্য, পরবর্তী আশ্রবাক্য হচ্ছে এক যুক্তিবাক্য, সিদ্ধান্তটা হচ্ছে কি যুক্তিবাক্য। এটা আমরা কিভাবে কি পেলাম? এটা কিভাবে বসালাম? দেখো এখানে কি লেখা আছে, দেখো প্রথম যে নিয়মটা এখানে আছে, এখানে লেখা আছে একটি আশ্রবাক্য নৈর্থক হলে সিদ্ধান্ত নৈর্থক হবে। এখানে দেখো আশ্রবাক্যটি প্রথম আশ্রবাক্য হচ্ছে নৈর্থক, কি যুক্তিবাক্য আমরা জানি হচ্ছে সার্বিক নৈর্থক যুক্তিবাক্য। তাহলে সিদ্ধান্তটি হবে হচ্ছে নৈর্থক যুক্তিবাক্য। আর এটি হচ্ছে বৈধ যুক্তি, বৈধ মূর্তি, এটার নাম দিয়েছে সেলারেন্ট। যেমন এখানে ছিল হচ্ছে বারবারা, দ্বিতীয়টি ইয়ে থেকে ইয়েই, নাম হচ্ছে সেলারেন্ট। তারপর আমরা পেলাম এআই, এআই থেকে আমরা গ্রহণ করলাম হচ্ছে এআই। এখানে সিদ্ধান্তটা আই একটু হলো কেন? আশ্রবাক্য যদি একটি সার্বিক শরত আরেকটি হচ্ছে বিশেষ শরত, তাহলে সিদ্ধান্তটা আই কেন হলো? তাহলে এখানে দেখো এই যে নিয়মাবলী আছে বইয়ের মধ্যে তোমরা পাবে, সেই নিয়মের মধ্যে লেখা আছে একটি আশ্রবাক্য বিশেষ হলে সিদ্ধান্ত বিশেষ হবে। দুটি আশ্রবাক্যের মধ্যে যদি একটি বিশেষ হয়, এখানে খেয়াল করো আই যুক্তিবাক্যটি হচ্ছে কি বিশেষ শরত যুক্তিবাক্য, তবে সিদ্ধান্তটি হবে হচ্ছে কি বিশেষ শরত যুক্তিবাক্য। আর এই জন্য এআই থেকে পেলাম এআই। আর এটার যে নামকরণ নাম হচ্ছে ডালিং, এআই ডালিং, এটাও বলতে। তার পরবর্তীতে আমরা পেলাম ইআই, ইআই থেকে আমরা চিন্তা পেলাম, ইআই থেকে আমরা পেলাম হচ্ছে ইআইও, ইআইও কি পেলাম? দেখো এখানে কি লেখা আছে, যে নিয়মটি আশ্রবাক্য বিশেষ হলে একটা আশ্রবাক্য নৈর্থক হলে সিদ্ধান্ত নৈর্থক হবে। এখানে একটা আশ্রবাক্য নৈর্থক, এই যুক্তিবাক্যটা হচ্ছে কি নৈর্থক যুক্তিবাক্য, সার্বিক নৈর্থক যুক্তিবাক্য। সেক্ষেত্রে সিদ্ধান্তটি হবে হচ্ছে নৈর্থক যুক্তিবাক্য। আমরা জানি নৈর্থক যুক্তিবাক্য কি আছে, কি যুক্তিবাক্য এবং ও যুক্তিবাক্য। তাহলে এখানে আছে ইআই থেকে ইআইও, আর নামকরণ হচ্ছে পেরিও, ইআইও। প্রথম সংস্থান থেকে তাহলে আমরা চারটি বোধ করতে পেলাম। দ্বিতীয় সংস্থানের বোধমূর্তি সমূহ দেখব। তাহলে বৈধ মূর্তিগুলো কোথা থেকে আমরা নির্ণয় করতেছি? মূর্তিগুলো বৈধ কি অবৈধ সেটা নির্ণয় করতেছি কি এই যে 8টি মূর্তি থেকে। আমরা গত ক্লাসে দেখেছিলাম 16টি, 4টি নির্গত যুক্তিবাক্য থেকে আশ্রবাক্যকে হিসাব করলে তাহলে 16টি মূর্তি গঠন করা যায়। এই 16টি মূর্তি থেকে 8টি বাদ দিয়ে দিয়েছিলাম, বাকি 8টি থেকে আমরা এখন বের করবো যে বৈধ কি অবৈধ। তাহলে দেখো দ্বিতীয় সংস্থান থেকে বৈধ মূর্তি। আমরা বলেছিলাম যে দ্বিতীয় সংস্থানের গঠনটা কি, রেখাচিত্রটা কি হয়, এটা হচ্ছে প্রধান পদ, এটা হচ্ছে মধ্যপদ, এটা হচ্ছে অপ্রধান পদ, এটা হচ্ছে মধ্যপদ। অর্থাৎ বিষম মানে মধ্যপদ প্রধান আশ্রবাক্যে বিধেয়, আর অপ্রধান আশ্রবাক্য বিধেয়। দ্বিতীয় সংস্থান মধ্যপদ উভয় আশ্রবাক্যে বিধেয়িত অবস্থান করে, শেষে অবস্থান করে। খেয়াল করো একটা আমরা জানি মধ্যপদ, পিঠে প্রধান পদ, একটা হচ্ছে অপ্রধান পদ। তো এটা যে দ্বিতীয় সংস্থানের রেখাচিত্র যা আঁকা এইভাবে আমরা সহজে বুঝতে পারি যে দ্বিতীয় সংস্থানের মধ্যবর্তী শেষে অবস্থান করে, বিধেয়িত অবস্থান করে। এখন আমরা বাস্তব উদাহরণ দিয়ে দেখব কোনটি বৈধ কোনটি অবৈধ। প্রথমে এখান থেকে আমরা বের করবো তাহলে উদাহরণ দিই আমরা
এর উদাহরণ দিক হচ্ছে যেমন সকল বাঘ বা প্রাণী, তারপরে সকল নিরাপদ প্রাণী, অতএব কেন আমরা অ্যাকচুয়ালি দুটি আশ্রয় পেলাম। দুটি আশ্রয় হচ্ছে কি এটিও এটিও সার্বিক শব্দযুক্তি বাক্য। আমরা জানি যে দুটি আশ্রয় যদি সার্বিক শব্দযুক্তি বাক্য হয় তাহলে সিদ্ধান্তটিও সার্বিক শব্দযুক্তি বাক্য হবে। তাহলে আমরা আমাদের সিদ্ধান্তটি হচ্ছে যুক্তি বাক্য, থেকে আসবে। তাহলে কি হবে? সকল প্রাণী থেকে মধ্যপদ, সকল নিরাপদ বা কেন প্রাণী হচ্ছে উভয় আশ্রয়কে মধ্যপদ। আমাদের মধ্যপদ সিদ্ধান্তে আসবে না, মধ্যপদ শুধুমাত্র সংযোগ ঘটাবে, সংযোগ স্থাপন করে দিলে কিন্তু সিদ্ধান্তে সেটি আসবে না। আর সিদ্ধান্তের দৃশ্যটা হবে হচ্ছে একটি অপ্রধান পদ, অর্থাৎ দ্বিতীয় আশ্রবাক্য থেকে যে পদটি আসবে সেটা সিদ্ধান্তের উদ্দেশ্য, আর প্রধান আশ্রবাক্য থেকে যে পদটি আসবে সেটি হচ্ছে সিদ্ধান্তের বিধেয়। আর আমরা জানি কি সিদ্ধান্তের বিধেয় হচ্ছে প্রধান পদ, আর সিদ্ধান্তের উদ্দেশ্যটা হচ্ছে কি অপ্রধান পদ। এটি হচ্ছে সিদ্ধান্ত। তারপর বিধানতা। এখন আমরা যাচাই করি যেটা বৈধ কি অবৈধ। প্রথমত খেয়াল করো, আমরা জানি মূর্তি বৈধ হওয়ার জন্য যাচাই করার ক্ষেত্রে আমরা দুটো জিনিসকে অবশ্যই দেখতে হবে। বৈধ হওয়ার জন্য নিয়ম, এক নম্বর নিয়ম হচ্ছে কি মধ্যপদকে অন্তত একবার বের করতে হবে। মধ্যপদ আমরা জানি যে সমানুপাতে দুটি আশ্রয়বাক্যে মধ্যপদ থাকে, কেমন? দ্বিতীয়ত হচ্ছে আশ্রয়বাক্যের অব্যক্ত পদ সিদ্ধান্তে বের করতে পারবে। অব্যক্ত পদ সিদ্ধান্তে বের করতে পারবে না। এই দুটি যদি মুখস্থ রাখতে পারো, এই দুটি দ্বারা আমরা বৈধতা অবস্থা নির্ণয় করতে পারবো। যেটা প্রথমত কি বলছে, মধ্যপদ অন্তত একবার বের করতে হবে। তাহলে আমরা এখানে প্রয়োগ করে দেখি। এখানে মধ্যপদ হচ্ছে প্রাণী, প্রথম আশ্রবাক্য প্রাণী, দ্বিতীয় আশ্রবাক্য মধ্যপদ হচ্ছে প্রাণী। যেমন তাহলে দেখো মধ্যপদকে একবার বের হয়েছে কিনা। এখানে হচ্ছে সকল বাঘ প্রাণী, এখানে সকল বিড়াল। তাহলে এখানে এই পদটি হচ্ছে বেক্য আর এই পদটি হচ্ছে অবেক্য। কিভাবে? আমরা তো আগে বলছি বেক্যতার নিয়ম যে SEBINOK, অর্থাৎ যুক্তি বাক্যের সাবজেক্ট বেক্য, শুধুমাত্র যুক্তি বাক্যের উদ্দেশ্যপদ বেক্য, বিধেয়পদ বেক্য নয়। তাহলে মধ্যপদ একবারও বেক্য হয় নাই। এখানে দুটি আশ্রবাক্যের মধ্যপদ একবারও বেক্য হয় নাই। তাহলে এই অনুযায়ী কি এই মূর্তিটি অবৈধ। আমাদের আর দ্বিতীয়টি দেখার দরকার নেই। এই দুটি একটি যদি প্রয়োগ না ঘটে তাহলে সেক্ষেত্রে মূর্তিটি অবৈধ, শেষ। তাহলে প্রথম যে মূর্তি আমরা সেটাকে অবৈধ মূর্তি পেলাম। পরবর্তীতে হচ্ছে এই থেকে গঠন করি। এটা কি আমরা একটা বাস্তব উদাহরণ দিই। সকল উদাহরণটি বইতে আসছে সেটা দিচ্ছি। সকল কল্পনা বিধান দিই। তারপর আমরা লিখতে পারি কি যুক্তি বাক্য লিখতে পারি, কোনো প্রাথমিক কল্পনা বিধান দিই।
এখন দেখো আমাদের প্রথম আশ্রবাক্য হচ্ছে এক, দ্বিতীয় আশ্রবাক্য হচ্ছে ই, সিদ্ধান্ত কি হবে? তার এখানে আমাদের যে নিয়মাবলী আছে সেটা কি লেখা আছে? একটি আশ্রবাক্য নয়টা করে সিদ্ধান্ত নয়টা হবে। তারপর এইটাই প্রযোজ্য। এখানে একটা আশ্রবাক্য নয়টা কি যুক্তি বাক্য, সিদ্ধান্তটি হবে হচ্ছে কি যুক্তি বাক্য, নয়টা যুক্তি বাক্য হবে। সেটা কি হবে তাহলে? কোনো দার্শনিক নয় করি। আমরা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে কতটা দেখবো হচ্ছে দ্বিতীয় আশ্রবাক্যের উদ্দেশ্যবর্তী, কোনো দার্শনিক। এরপর হচ্ছে যুক্তি বাক্য হচ্ছে নয় নয়, আর ভিডিওটা দেখবো হচ্ছে প্রথম আশ্রবাক্যের উদ্দেশ্যবর্তী, কোন দার্শনিক নয় কবি। এখানে এবার আমরা দেখবো যে বৈধ যে অবৈধ সেটা এখানে নির্ধারিত করবো। আমরা জানি যে মধ্যপদ কত জায়গা বের করা হবে। এখানে দেখো মধ্যপদ হচ্ছে এই কল্পনা বিলাসী, উভয়টার ক্ষেত্রে মধ্যপদ হচ্ছে কল্পনা বিলাসী। এখানে মধ্যপদকে একবার বের করা হবে, বের করা হয়েছে কিনা। মধ্যপদ হচ্ছে অবেক্ষ, আমরা জানি এটা হচ্ছে অবেক্ষ। দ্বিতীয়ত এই যুক্তি বাক্যে বিজয় পদ হচ্ছে বেশ পদ, ইবি। আমরা সুইবাদের যে লিখি সেই অনুযায়ী জানি এক নিজে আই হবে ইবি, ই বোধ, অর্থাৎ এই যুক্তি বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় দুটি পদে বের পদ। তাহলে এখানে মধ্যপদ একবার বের হয়ে গেছে, মধ্যপদ বের হয়েছে। তাহলে এটা এক নম্বর সূত্র প্রয়োগ করলাম। দ্বিতীয়ত আশ্রবাক্য অবৈধ পদ সিদ্ধান্তে বের হতে পারবে না। দেখো এখানে আশ্রবাক্য কোনো অবৈধ পদ আছে কিনা। এখানে কোনো দার্শনিক, এটা হচ্ছে বেশ পদ, তারপর হচ্ছে কবি, এই কবি এখানে হচ্ছে বেশ পদ। আশ্রবাক্যে এটাও বেশ পদ আর এটাও বেশ পদ। আশ্রবাক্যের ক্ষেত্রে এই দুটি পদে বেশ পদ, এখানে কোনো অবৈধ পদ সিদ্ধান্তে বের হয়নি যেমন। আর এই দুটি বাক্যের উদ্দেশ্য দুটি বের পদ। তাহলে এই নিয়মটা, দ্বিতীয় নিয়মটাও কারেক্ট। আশ্রবাক্য ব্যবহার সিদ্ধান্তে বের হয় নাই, বের পদ বের হয়ে আছে, এখানে আসে নাই। তাহলে এটা কারেক্ট, এটা বৈধ যুক্তি। এই দুটি নিয়ম যদি পালন করে মেনে চলে তাহলে যুক্তি হচ্ছে বৈধ। আর সিদ্ধান্ত গ্রহণ করার জন্য নিয়ম হচ্ছে এই চারটি, এটা মনে রাখতে হবে তোমাদের। তাহলে আমরা কি পেলাম? আর এটার নামকরণ, এটার নাম হচ্ছে কি? কেমিস্ট্রেস, দেখো আছে কিনা? আছে, তাহলে আমরা এটা পেলাম। এখন বাকি যে ছয়টি আছে, ছয়টি হচ্ছে তোমাদের জন্য বাড়িতে আছে, ঠিক একইভাবে প্রয়োগ করে। যেমন ই এ বসাবা, ই এ হচ্ছে কি আমি দেখিয়ে দিই তোমাদের জন্য সহজ হয়ে যাবে। যেমন ই এ, তারপর হচ্ছে কি আই এ ও ই আই ও আই। তোমরা এই বাকি ছয়টি কাজ করবে। ছয়ের মধ্যে যেমন ইয়ে থেকে কি আছে সেটা তোমরা বের করবা। যেমন ইয়ে থেকে সবাই ইয়ে আসবে, চতুর্থ বাক্য দেখলে কি আসবে? সিদ্ধান্ত নয় হবে, ইয়ে আসবে। তারপরে আই একটি আশ্রবাক্য যদি বিশেষ হয়, সিদ্ধান্ত বিশেষ হবে আই আই আই। তারপরে এই থেকে কি আসবে? একটি যদি নয়ন্তর হয় সিদ্ধান্তটা হচ্ছে কি নয়ন্তর হবে। তারপর আমরা এ আই ইয়ে করেছি। এরপর হচ্ছে একটা হচ্ছে একটি সার্বিক আর একটি যদি বিশেষ হয়। একটি আসলে একটা নয়টা সিদ্ধান্ত নয়টা করে, এটা হচ্ছে নয়টা আছে। তাহলে আমরা পরবর্তীটা নয়টা করবো। একটি নয়টক এবং একটি সার্বিক যদি হয় তাহলে সেটি হবে হচ্ছে কি নয়টক আই ও। তারপর ও থেকে আসবে হচ্ছে আমাদের একটি বিশেষ এবং একটি যদি সার্বিক হয় তাহলে বিশেষ আসবে ও। তোমরা এইভাবে সিদ্ধান্ত হবে হচ্ছে এগুলো।
এগুলো হচ্ছে সিদ্ধান্ত, আর এগুলো হচ্ছে আশ্রয়িত। এই দুটি হচ্ছে আশ্রয়িত। কেমন আশ্রয়িত দেখো সিদ্ধান্তটা হলে এভাবে গঠন করবে। এই বাকি ছয়টি তোমরা বাড়ি রাখতে হবে। আমরা এখন তৃতীয় সংস্থা নিয়ে আলোচনা করবো। তৃতীয় সংস্থান হচ্ছে কি, যে সমাধানের মধ্যবর্তী উভয় আশ্রয়কে প্রথমে অবস্থান করে। তাহলে যে সমাধানের মধ্যবর্তী উভয় আশ্রয়কে উদ্দেশ্য পথে অবস্থান করে সেটি হচ্ছে তৃতীয় সংস্থান। তৃতীয় সংস্থানে আর এটা হচ্ছে কি এসটি। সিদ্ধান্তের সবসময় অপ্রধান পদ উদ্দেশ্য আর প্রধান পদ বুঝে। এটি হচ্ছে তৃতীয় সংস্থান। এই তৃতীয় সংস্থানের ক্ষেত্রে আমরা এই আটটি প্রয়োগ করতে হবে। এই আটটি প্রয়োগ করে দেখবো বৈধ এবং অবৈধ কয়টি। আমি কয়েকটি দেখাই, বাকিগুলো তোমরা নিজেরা করবে। আমি একটি দেখাচ্ছি। আমি এখন দেখাচ্ছি। আয় থেকে বোঝার মধ্যে আমরা পেতে পারি কিনা। উদাহরণ দিই, বাস্তব উদাহরণ হচ্ছে সকল দার্শনিক ভগবান এটা হচ্ছে এক যুক্তি বাক্য। তারপর আয় যুক্তি বাক্য হচ্ছে কিছু দার্শনিক সামগ্রিক। এখানে আমরা কি হবো, একটি সার্ভে একটি বিশেষ সিদ্ধান্ত, তার সিদ্ধান্তটা হচ্ছে কি কিন্তু আশ্রয়িত এবং সিদ্ধান্তটা হচ্ছে বিশেষ। সেটা হচ্ছে কিছু নিরীক্ষণ ভগবান। এখন আমরা বৈধ কি অবৈধ সেটা নির্ণয় করার জন্য দেখো নিয়ম প্রয়োগ করি। প্রথমত মধ্যপথকে অন্তত একবার বের করাতে হবে। দেখো মধ্যপথ হচ্ছে সকল দার্শনিক, কিছু দার্শনিক। তাহলে সকল দার্শনিক এখানে একবার বের হয়েছে, এই কারেক্ট। মধ্যপথ বের হয়েছে, এক নম্বর নিয়ম মেনে চলেছে, কারেক্ট। দ্বিতীয়ত আশ্রয়বাক্যের অবিকল্প সিদ্ধান্তে ব্যক্ত হতে পারবে না। এখানে দেখো আশ্রয়বাক্যের যে পদটি অবিকল্প সেটা ব্যক্ত হয়েছে কিনা সিদ্ধান্তে। দেখো আশ্রয়বাক্যের এই পদটি হচ্ছে অবিকল্প। কোনটি? এই যে বিদেয় পগলা বা এই যে বিদেয়, এই পদটি অবিকল্প। কারণ কি আমরা জানি যুক্তি বাক্যেছি সাবজেক্ট বাক্য বিদেয় অবিকল্প। তারপর হচ্ছে আই যুক্তি বাক্য হচ্ছে কি এন, উভয় পদে অবিকল্প। কিছু দার্শনিক অবিকল্প, ঠিক অবিকল্প। তাহলে এখানে যে কিছু গ্রিক এটা অবিকল্প, এখানে অবিকল্প, কি আছে পগলাবান এখানে অবিকল্প, আই যুক্তি বাক্য দুটি অবিকল্প। আর গ্রিক এবং পগলাবান দুটি আশ্রয়বাক্য অবিকল্প। তাহলে আশ্রয়বাক্যের অবিকল্প সিদ্ধান্ত এসে ব্যক্ত হয় না। অবিকল্প ছিল আশ্রয়বাক্যের সিদ্ধান্ত ব্যক্ত, সিদ্ধান্ত অবিকল্প। তার মানে হচ্ছে কি আশ্রয়বাক্যের অবিকল্প সিদ্ধান্তে ব্যক্ত হয় নাই, নিয়মটি লঙ্ঘন করে নাই, দুটি নিয়মে মেনে চলেছে। তাহলে এই যুক্তিটি কি বৈধ? এই আই থেকে আমরা কি পেলাম? আই থেকে আমরা পেলাম হচ্ছে আই আই। আর এটা নাম দিয়েছে that is C, that is C, I S I, I I, that is C। তো তৃতীয় সংস্থান থেকে আমরা কি পেলাম? বৈধ মুক্তি পেলাম। তার পরবর্তীতে এখানে বাকি যে 7টি আছে, এই 7টি তোমরা প্রত্যেকে একবার করে দেখো। আমরা চতুর্থ সংস্থান চলে যাই। এখানে বলে রাখি যে তৃতীয় সংস্থান থেকে তোমরা বৈধমুক্তি পাবে 6টি।
6টি বৈধমূর্তি হবে। প্রথম সংস্থান থেকে 4টি পেয়েছি বৈধমূর্তি, দ্বিতীয় সংস্থান থেকে কয়টি পেয়েছিলাম? দ্বিতীয় সংস্থান থেকে আমরা পেয়েছিলাম 4টি বৈধমূর্তি, তৃতীয় সংস্থান থেকে পাবো 6টি, আর চতুর্থ সংস্থান থেকে পাবো হচ্ছে আমরা 4টি। তাহলে সেক্ষেত্রে টোটাল মূর্তি সংখ্যা দাঁড়াবে হচ্ছে কতটি হলো? 14 সংস্থান থেকে বৈধমূর্তি হবে হচ্ছে 5টি। তো টোটাল বৈধমূর্তি সংখ্যা পাবো হচ্ছে 19টি। এখন 14 সংস্থান, দেখো 14 সংস্থান হচ্ছে প্রথম সংস্থানের বিপরীত। কিরকম বিপরীত? সেটা হচ্ছে মধ্যবর্তী প্রধান আশ্রবাক্যে বিধেয়তে অবস্থান করবে শেষে, আর অপ্রধান আশ্রবাক্যে উদ্দেশ্যে বা প্রথমে অবস্থান করবে। প্রথম আশ্রবাক্যে প্রথম সংস্থান বিপরীত পুরোপুরি। কেমন? এটা হচ্ছে চতুর্থ সংস্থান, মধ্যপদের অবস্থান নিয়ে প্রথম আশ্রবাক্যে বিধেয়, অপ্রধান আশ্রবাক্যে হচ্ছে উদ্দেশ্য। এটা হচ্ছে 14 সংস্থান। 14 সংস্থানে আমরা একটি দেখি, এইটা আমরা করি। উদাহরণ দিই, বাস্তব উদাহরণ দিই। উদাহরণটা হচ্ছে কি, যেমন সকল রাসায়নিক সম্মান, তারপর হচ্ছে আমাদের যুক্তিবাক্য হচ্ছে কি হবে, এখানে যে উদাহরণ আছে সেটি হচ্ছে কোনো মানুষ যন্ত্র তাহলে এইদিকে আমরা কি করছি, আমাদের সিদ্ধান্তটা কি হবে? এখন দেখো এবং কি আশ্রবাক্য যদি একটি সিদ্ধান্তটা কি হবে? সিদ্ধান্তটা ক্ষেত্রে আমাদের কি নিয়ম, একটি আশ্রবাক্য নয়নার্থক হলে সিদ্ধান্ত নয়নার্থক হবে। এখানে আশ্রবাক্য কি হচ্ছে নয়নার্থক, সিদ্ধান্তটা নয়নার্থক হবে। তাহলে কি হবে? কোন আমাদের ক্ষেত্রে মধ্যপদ হচ্ছে মানুষ, আর এবং সিদ্ধান্তের ক্ষেত্রে অপ্রধান পদটি উদ্দেশ্য হবে, কোন যন্ত্র নয়, আর উদ্দেশ্য হচ্ছে প্রধান পদে বড় বললাম। এবার বৈধ কি অবৈধ সেটা আমরা এখন যাচাই করব। মধ্যপদকে একবার বের করা হয়েছে কিনা, সকল দার্শনিকগণ মানুষ, এখানে মধ্যপদ হচ্ছে মানুষ, তাহলে এত ব্যক্ত হয় না, কারণ একযুক্ত ব্যক্তি বিধপদ হচ্ছে অব্যক্ত। দ্বিতীয়ত যুক্ত ব্যক্তি কোনো মানুষ না যন্ত্র, আমরা জানি কোনো মানুষ বলতে সকল মানুষকে বুঝিয়েছে, কেমন কেউ বাদ নাই, তাহলে যুক্তি বাক্য হচ্ছে ব্যক্ত, ব্যক্তকে আমি লঙ্ঘন করে নাই, অন্তত একবার ব্যক্ত হয়েছে। তৃতীয়ত আশ্রবাক্যের অব্যক্তবোধ সিদ্ধান্তে ব্যক্ত হয়েছে কিনা আমরা সেটা এখন দেখি। আশ্রবাক্যের অব্যক্তবোধ, এখন দেখো যন্ত্র, কোন যন্ত্র, এখানে এই যুক্তি বাক্যের উদ্দেশ্য ভিতরে দুটি হচ্ছে ব্যক্ত, আর এখানে যে ব্যক্ত হিসেবে আছে। দ্বিতীয়ত দার্শনিক, এই যুক্তি বাক্যের আমরা জানি কি উদ্দেশ্য ভিতরে দুটি ব্যক্ত, যুক্তি বাক্যের ইবি এস ইবি ইবি এই যুক্তি বাক্যের উদ্দেশ্য ভিতরে দুটি ব্যক্ত। এখন দেখো এই দার্শনিক কি আশ্রবাক্যে অব্যক্ত কিনা, যে সকল দার্শনিক না, সকল দার্শনিক যেহেতু বলেছে সকলকে অন্তর্ভুক্ত করেছে ব্যক্ত, তারা আশ্রবাক্যে অব্যক্ত সিদ্ধান্ত ব্যক্ত হয় নাই, ব্যক্ত পদে ব্যক্ত হয়েছে, তার মানে হচ্ছে এটি বৈধ মুক্তি।
আমরা এই থেকে পেলাম হচ্ছে এ ই ই, আর ওটার নামকরণ হচ্ছে কেমেনেস। এই থেকে এ ই ই, নামকরণ কেমেনেস, এ ই ই। শিক্ষার্থীরা তাহলে তথ্য সংস্থানের একটি আমি দেখিয়েছি, বাকি যে 7টি আছে, বাকি 7টি তোমরা প্রয়োগ করবে। কিভাবে প্রয়োগ করবে? মূর্তি, বোধমূর্তি নির্ণয় করার ক্ষেত্রে আমি বলে দিয়েছি অলরেডি, আবার বলছি, একবার সহজ বিষয়। যেমন এই যে বৈধ 8টি মূর্তি, এখান থেকে যে 8টি সবগুলো বৈধ কিনা প্রত্যেক সংস্থানে যাচাই করার ক্ষেত্রে প্রথমত এই দুটো হচ্ছে আশ্রবাক্য। আশ্রবাক্য থেকে প্রথম আমাদের লাগবে যে সিদ্ধান্ত গঠন। এখন দুটি আশ্রবাক্য থেকে সিদ্ধান্ত কিভাবে দিব? এই জন্য 4টি নিয়ম। কেমন? এই 4টি নিয়মের যে কোনো একটা তুমি প্রয়োগ করলে হয়ে যাবে। তারপরে হচ্ছে এবার আশ্রবাক্য এবং সিদ্ধান্ত গঠন করলাম, সমানুমান হয়ে গেল। এখন যুক্তি বৈধ কি অবৈধ, সমানুমান যে বৈধ কি অবৈধ সেটা নির্ণয় করবো। কেমন? নির্ণয় করতে হলে আমাদের এই দুটি নিয়ম। বৈধ কি অবৈধ নির্ণয় করার জন্য দুটো নিয়ম। একটা হচ্ছে মধ্যবর্তী অন্তত একবার ব্যক্ত হতে হবে, আর একটি হচ্ছে আশ্রবাক্যের অবৈধ সিদ্ধান্তে ব্যক্ত হতে পারবে না। এ হচ্ছে 4টি সংস্থানের জন্য যে নিয়মাবলী। আমি কয়েকটি করে দেখিয়ে দিলাম, বাকিগুলো তোমরা নিজেরা করবে। সবগুলো করতে গেলে এখানে অনেক সময় দরকার, সম্ভব হবে না। একটি যদি কেউ বুঝো, কিন্তু যদি একটি বুঝতে পারো তাহলে বাকি সকল কিছু তারা সহজে বুঝবে। এখন আমি এখানে সামারি করে দিচ্ছি। সামারাইজ হচ্ছে কি, প্রত্যেক সংস্থান থেকে কোনগুলো আমরা পেলাম। প্রধান সংস্থানকে আমি দেখিয়েছি, দ্বিতীয় সংস্থান এবং তৃতীয় সংস্থানের গুলো এখন দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় সংস্থানের বৈধ যে মুক্তিগুলো ছিল সেইগুলো তৃতীয় সংস্থান প্রথম সংস্থান থেকে বৌদ্ধমূর্তি পেয়েছিলাম 4টি, যেটা দেখিয়েছি প্রথমে তোমাদের। এখন দ্বিতীয় সংস্থান থেকে বৌদ্ধমূর্তিগুলো পেয়েছিলাম আর তারপরে পাওয়া যাবে দেখো, আমরা এখন সামারি করে দিলাম 4টি সংস্থানে
চারটি সংস্থান থেকে মোট কতটি বৈধ মূর্তি পাওয়া যায়? এই 8টি মূর্তি থেকে প্রধান সংস্থান থেকে পেলাম আমরা 4টি, এই 8টি থেকে প্রধান সংস্থান পেলাম 4টি, এ আই এবং হচ্ছে ইএ। কেমন? দ্বিতীয় সংস্থান থেকে পেলাম হচ্ছে আমরা 4টি, তৃতীয় সংস্থান থেকে পেলাম হচ্ছে 6টি, আর চতুর্থ সংস্থান থেকে পেলাম হচ্ছে 5টি। মোট কতটি হলো? 4 যোগ 4 যোগ 6 যোগ 5 আর 14+19। তবে 8টি মূর্তি থেকে 4টি সংস্থান আমরা বৌদ্ধ মূর্তি পেলাম হচ্ছে 19টি। এমসিকিউতে আসবে হচ্ছে বৌদ্ধ মূর্তির সংখ্যা কতটি? 4টি সংস্থান। কেমন? 4টি সংস্থানের আশ্রবাক্যের ক্ষেত্রে বৌদ্ধ মূর্তির সংখ্যা হবে হচ্ছে 19টি। তো তাহলে আমরা আজকে ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, একেবারে শেষ পর্যায়ে। এখানে ক্লাস শেষ করব। আগামীকাল অধ্যায়ের যে বাকি অংশগুলো রয়েছে, বাকি অংশ বলতে আর বিশেষ কিছু নেই। প্রাকল্পিক নিরপেক্ষ অনুমান, বৈকল্পিক নিরপেক্ষ অনুমান এবং বিকল্প অনুমান, এই বিষয়টি তোমাদেরকে বুঝিয়ে দিয়ে ক্লাস শেষ হয়ে যাবে আগামীকাল এই অধ্যায়টি। পরবর্তীতে আমরা আরো অনুমান নিয়ে আলোচনা শুরু করব। আর এই অধ্যায়ে যে বিভিন্ন পরীক্ষা আগত প্রশ্নাবলী সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে আজ এ পর্যন্ত। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ এবং তোমাদের কাছে সহজ মনে হয়েছে। আগামীকাল আবার দেখা হবে। এই প্রত্যেকটা আজ পর্যন্ত এখানে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।